অসম্ভব। মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বিজয়ের মাস, ডিসেম্বরের বিজয়ী শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমরা আজকে যে ঘটনাগুলো পড়ব, সেই ঘটনাগুলো আমাদের যারা পাঠিয়েছেন তাদের ঘটনা আপনারা এর আগে হয়তো কখনো শোনেননি, বাট একেবারেই নতুন ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারাই বলবেন কেমন হলো, ভালো নাকি মন্দ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। ভূত এফএম শুনতাম, ভূত এফএম বন্ধ হওয়ার পর ভূত.com শুনি। যাই হোক, আমি কোনো কারণে ঘটনার কোনো চরিত্রের সঠিক নাম ব্যবহার করতে পারবো না, ছদ্মনাম ব্যবহার করব। ঘটনা শেষে আমি আমার নাম এবং সকল চরিত্রের নাম বলবো শুধু আপনার জন্য, কিন্তু প্রকাশ করবেন না। প্রথমবার লিখছি, ঠিক মতো গুছিয়ে না লিখতে পারার জন্য সবার কাছেই ক্ষমা প্রার্থী। এই ঘটনাটা ভয়ের কিনা জানি না, তবে কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তার নমুনা। এই ঘটনা ঘটে আমার এবং আমার স্ত্রীর সাথে। যাই হোক, কথা না বাড়িয়ে সোজা ঘটনাতে যাই। আমি মোহাম্মদ মাহবুব আলম, ছদ্মনাম। আমার বাসা উল্লাপাড়া জেলার চকচৌবিলা নামক গ্রামে। আমার বয়স 20 বছর। আমার স্ত্রীর নাম মোসাম্মদ জমিলা খাতুন, তার বয়স 16 বছর। ভাবছেন তাহলে বিয়ে কিভাবে? আমি এবার এইচএসসি পরীক্ষা দিলাম আর আমার স্ত্রী এসএসসি পরীক্ষা দিল। আমরা দুজনেই লেখাপড়া করি। 2 বছর রিলেশন ছিল আমাদের, তারপরে আমরা বিয়ে করি। প্রথমে বিয়েটা আমরা গোপনে করলেও এখন ফ্যামিলিগতভাবে সবকিছু হচ্ছে। যাই হোক, শুরু করা যাক এখান থেকেই। ওর বোনের বাসা হলো বগুড়া জেলার কোনো এক জায়গায়। ওখানে ওকে নিয়ে যাওয়া হয় পরীক্ষা শেষে একটু রিফ্রেশমেন্টের জন্য। পাশাপাশি একটা পার্লারেও ও কাজ করত। যাই হোক, আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করি। আমার সাথে অযথা সে রাগারাগি করে, ফ্যামিলির কারো কথা শোনে না। খুব চিন্তায় পড়ে যাই, কারণ কিছুদিন থেকে আমার এইচএসসি পরীক্ষাও শুরু। কি করব বুঝতে পারছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। রেগে এমন সব কথা বলতো যা আশাও করিনি কখনো। যখন রেগে যায় তখন কথাগুলো অনেকটা এমন, আমি তোর সাথে থাকবো না, আমার তোকে ভাল লাগে না, আমি মরতে চাই, সবাই স্বার্থ খোঁজে, আমি আত্মহত্যা করব। এবং এমনকি ওর বড় বোনকেও ছাড় দিত না। আমরা সবাই যেন ওর চোখে শত্রু হয়ে যাচ্ছিলাম। ওর মায়ের মৃত্যু কামনা করে আর অনেক মিথ্যা বলে। নামাজ পড়তে বললে রেগে যায়, আর যখন রাগ কমে তখন বলতো যে আমাকে নিয়ে যাও তোমার কাছে। আমার মাথায় কেন যেন মনে হয় অনেক ভারী কিছু আছে। আমি খুবই চিন্তিত হয়ে পড়ি। একে তো গোপনে বিয়ে, কাউকে কিছু বলতেও পারছি না। ওর ফ্যামিলির সবাই জানতো, কিন্তু আমার পরিবারের কেউ তখনও জানতো না। যাই হোক, এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। আমি ঢাকাতে লেখাপড়া করায় আর সামনে পরীক্ষা থাকায় আসতেও পারছিলাম না। পরীক্ষার প্রথম রাত থেকে ওর অবস্থা আরও বাজে হতে থাকে। অনেকটা এমন ছিল, আমি বলছি, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কথা বলতে চাও না? কিছু না, আমার ডিভোর্স চাই। আমি সংসার জীবনে যাব না কোনোদিন। আমি একা একা আমার মতো করে বাঁচতে চাই। তোমাকে ছাড়া আমি মরে যাব, বুঝো একটু? তাতে আমার কি? আমি তালাক চাই। এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই আর ভাবি যে কি হয়েছে। ও তো এমন ছিল না, অনেক ভালোবাসতো আমাকে, হঠাৎ এমন কেন? সন্দেহ হতে থাকে। আমাদের কথা শোনেও না, বোঝেও না। ওই পার্লারে ওর একটা বান্ধবী হয়, ওর কথা ও শোনে আর যা বলে তাই করে। আমি ওই আপুকে ফোন করি, সব বলি। উনি বলেন আমার স্ত্রী নাকি আমার কথা শুনতেই পারে না। কি করব ভাবতে পারছিলাম না। কেন যেন আমার দুনিয়া পুরো এলোমেলো হয়ে গিয়েছিল। ওকে বগুড়া থেকে জোর করে বাড়িতে আনা হয়, কিন্তু এখানে এসে আরো সমস্যা বাড়তে থাকে। কেন যেন বাড়িতে থাকতেই চায় না ও। ওর ধ্যান জ্ঞান সবকিছু যেন বগুড়াতে, আর ওর কথা ওকে সেই বান্ধবীর কাছে থাকতে দিতে হবে। ওর এই ছাড়া আর কিছুই লাগবে না। হঠাৎ শুনি ও বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আমি সাথে সাথে তার সেই বান্ধবীকে ফোন করি। উনি বলেন ও আসে নাই, কিন্তু আমি সাইড থেকে ওর কণ্ঠস্বর শুনছিলাম। আমার সন্দেহ হয়, কি করব ভাবতে পারছি না। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এইদিকে আমার পরীক্ষা খারাপ হচ্ছিল এবং মানসিক অশান্তিতে ছিলাম আমি। মাঝে মাঝে মনে হতো আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তাই করিনি।
আমার এক চাচাতো ভাই কবিরাজি করে আর জিনও পালন করে। ওকে ফোন করি, কথা বলি। ভাই, আমি মাহবুব, একটা ঝামেলাতে আছি। কি হয়েছে বল। আমি সব কথা খুলে বলি। আমি ঈশার নামাজ পরে দেখব, সমস্যা নেই। আমার সেই কবিরাজ চাচাতো ভাই আমাকে প্রায় 1.5 ঘন্টা পর ফোন করে, আর যা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই, ওকে তো কালো জাদু করা হয়েছে, খাবারের সাথে কিছু মিশিয়ে ওকে খাওয়ানো হয়েছে। ও তো ওর কন্ট্রোলে নেই। হ্যাঁ, কে করেছে এটা? এখনো সেভাবে কিছু বলতে পারছি না। আমি তো পাবনাতে। আমার চাচাতো ভাই পাবনাতে লেখাপড়া করে এবং পাশাপাশি কবিরাজি করে। আচ্ছা, ওকে বাড়িতে আনার ব্যবস্থা কর। আর ও কোথায় কেউ জানে না, আমরা কেউই জানি না আসলে। আমি এখন কিছুই করতে পারবো না ভাই, কারণ আমার কাজের সকল জিনিস বাড়িতে। আমি বরঞ্চ এটা করতে পারবো যে ও যেন নিরাপদে থাকে, আর কোথায় আছে এইটা হয়তো বলতে পারবো। আচ্ছা, তাহলে তাই কর। 40-45 মিনিট পর ফোন দিয়ে বলল, ভাই, ওকে যে কালো জাদু করেছে তার নাম মণি। ও ওখানেই আছে। আর মণি তো নারী পাচার করে। আজকে তোর বউকে পাচার করার পরিকল্পনায় আছে। তবে চিন্তা করিস না, ওর কোনো ক্ষতি করতে দিব না আমি। তবে তুই যত তাড়াতাড়ি পারিস ভালো হুজুরের কাছে যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। আমি ওর বোনকে ফোন দিয়ে সব বললে ওর বোন ওর এক নানাকে বলে। ওর নানাও একজন কবিরাজ। ওর নানা বলে যে আমি যেটা করেছি তাতে ও কাল সকালেই বাড়ি ফিরবে, আর ফিরলেই ওর নানার কাছে যেন ওকে নিয়ে যাওয়া হয়। সকালে আমার শাশুড়ি ফোন দিয়ে বলল ও আসছে, ওকে এখন ওর নানার বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমি বললাম আচ্ছা, কি হয় না হয় সব জানিয়েন। বিকাল 4টার দিকে আমার ফোন আসে দুলাভাইয়ের কাছ থেকে। কি কি হয়েছে সব বলল। যা যা হয়েছে আমি সেটা দুলাভাইয়ের ভাষাতেই বলছি। টেনশনের কিছু নেই, এখন সব ঠিক হয়ে যাবে। ওকে কালো জাদু করেছে মণি। তোমাদের ভেতরের ভালোবাসা দেখে ওর হিংসে হয়, আর তাই কালো জাদু করে তোমাদের সম্পর্কের মাঝখানে ঝামেলা লাগাতে চেষ্টা করেছিল। তবে এখন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ওকে পানি পড়া দেওয়া হয়েছে, তাবিজ দেওয়া হয়েছে। 1 মাসের ভেতরে সব ঠিক হয়ে যাবে বলল ওরা। ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমরা মনির সাথে ওর কথা বলার সকল রাস্তা নষ্ট করে দিলাম। ঘটনা এখানে শেষ হলে পারত। মনে আছে আমি বলেছিলাম আমার সাথেও ঘটনা ঘটে। এখন আসে আমার বেলায়। আমার স্ত্রী যখন সুস্থ হচ্ছিল, আস্তে আস্তে মনি আবার ওর ওপর কালো জাদু করার চেষ্টা করে, কিন্তু ওর তাবিজের জন্য ওর ওপরে সব প্রভাব পড়ে না। তাই মনি আমার ওপর কালো জাদু করে। আমি কেমন যেন অল্পতেই রেগে যাই। সত্যি বলতে আমার স্ত্রীকে আমার আর সহ্যই হচ্ছিল না। আমি তাকে ডিভোর্স দেব ভাবি, কিন্তু আমার চাচাতো ভাইয়ের জিন আমাকে চিনত। জিনটার নাম ছিল হামজা। হামজা আমাকে এসব থেকে রক্ষা করে। চাচাতো ভাই পানি পড়া দেয়, আমিও সুস্থ হয়ে যাই। চাচাতো ভাইয়ের এই হামজা জিনটি কিন্তু ওনার ওয়াইফকে সাহায্য করেছিল, যার জন্য ওনার ওয়াইফ পরের দিন বাসায় ফিরে এসেছিল এবং তাকে সেখান থেকে তার সেই নানার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এভাবে চলতে থাকে। আমি আমার ফ্যামিলিতে জানাই ওর কথা, আমার ফ্যামিলিও মেনে নেয়, কিন্তু আমার শত্রু যেন কমেই না। মনির সংসার ভাঙার জন্য কালো জাদু করেছিল শুধু নাম দিয়ে, তাই তেমন শক্তিশালী হয়ে ওঠে নাই। কিন্তু এবার আমাকে মেরে ফেলার জন্য বান মারা হয়। বানটা মারে মুন্নি নামের একটা মেয়ে। মুন্নি হলো আমার আব্বুর ফুফাতো ভাইয়ের পাশের বাড়ির একটা মেয়ে। আমি এসএসসি পরীক্ষা সেখান থেকে দেই। তখন থেকেই মুন্নি নামের মেয়েটি আমাকে পছন্দ করত, কিন্তু আমার এসবের প্রতি কোনো ইচ্ছা ছিল না। সে আমাকে এখনও SMS করে। আমার বিয়ের পর SMS করলে আমি আমার স্ত্রীকে বলি। আমার স্ত্রী মুন্নিকে অনেকে বকাঝকা করে, আর সেই আগে মুন্নি আমাকে বান মারে। আমি তো জানতাম না। এটা টের পায় হামজা, চাচাতো ভাইয়ের সেই পালিত জিন। হামজা গিয়ে চাচাতো ভাইকে বললে চাচাতো ভাই আমাকে ওর বাসায় ডাকে আর কথা বলে আমার সাথে এসব নিয়ে। আচ্ছা মাহবুব, তোর কি এখন মনে হয় যে তোর মাথার উপরে কোনো বোঝা দেয়া হয়েছে, তুই কি করছিস সব ভুলে যাস, এমন কিছু? হ্যাঁ, দুইটাই। আজ এশা নামাজের পরে আমার বাসায় আসিস, আজ তোকে জিন দেখাবো। আচ্ছা। ঈশার ওয়াক্তের পর আমি চাচাতো ভাইয়ের বাসায় যাই। ও খালি গায়ের ওপর চাদর দেয়া আর পানিতে ফু দিয়ে আমার চোখে ছিটিয়ে দেয়। তারপর কি হয় আমার কিছু মনে নেই। পরে চাচাতো ভাইয়ের মুখ থেকে সব শুনলাম। চাচাতো ভাই যা যা বলল আমি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। বলছেন, চাচাতো ভাই, আমি তোর উপর জিন হাজির করি, যে জিন দ্বারা তোকে বান মারা হয়েছিল। জিনটা অনেক ভালো ছিল। প্রথমে আমাকে এসে সালাম দিল। আমি কোনো কিছু জিজ্ঞাসা না করাতেই বলল, হুজুর, আমি কারো কোনো ক্ষতি করতে চাই নাই, কিন্তু কি করব বলেন, যে আমাকে এই কাজে পাঠিয়েছে সে আমার সন্তানকে আটকে রেখেছে।
আমি যখন বললাম আমার ছেলেকে ছেড়ে দিতে, তখন আমাকে বলল যদি আমি মাহবুবকে মেরে ফেলতে পারি তাহলে আমার ছেলেকে তারা ছেড়ে দেবে। এখন বলেন হুজুর, আমি কি করব? আমি কি আমার সন্তান হারাবো? এই বলে জিনটা অনেক কান্না করতে লাগলো। আমি বললাম সবই তো বুঝলাম, কিন্তু মাহবুব তো তোমার কোনো ক্ষতি করে নাই, তাই শুধু শুধু ওকে মেরে কেন মায়ের কোল খালি করছো? তখন জিন বলল, হুজুর, এর তো ভাই আছে, আমার একটা মাত্র সন্তান, আমি একা না, আমার সাথে আর একটা জিনকেও বানের কাজে ব্যবহার করা হচ্ছে। আমি না মারলেও ও মারবে। কি করব বলেন? আমার একমাত্র সন্তান হারাতে হবে যদি মাহবুবকে না মারি। তখন আমি বললাম, তোমার সন্তানকে আমি রক্ষা করব, হামজা তোমার সন্তানকে রক্ষা করবে আর ওকে ছাড়িয়ে আনবে যদি তুমি কথা দাও মাহবুবকে তুমি বাঁচাবে, এবং এই সম্পর্কে তুমি যা যা জানো সব বলো। জিনটা রাজি হলো এবং সব বলল। জিন বলল ওনাকে কালো জাদু করা হয়েছিল, পায়ের ধুলা ব্যবহৃত কাপড়, মাথার চুল, এই সমস্ত ব্যবহার করে। আর ওই খারাপ জিন দ্বারা 3টা তাবিজ মাহবুবের বাড়ির আঙিনায় পুঁতে দেয়া হয়, আর বানটা মারা হয় একটা কবুতরের ওপর। কবুতর যেদিন মারা যাবে সেদিন মাহবুব মারা যাবে। আপনি হামজাকে পাঠান আমার সন্তানকে রক্ষা করতে, আমি সব করছি। আমি একটা পানীয় এনে দিচ্ছি, এইটা মাহবুবকে খাওয়াবেন, তাহলে ও বমি করবে আর ওর ভেতরে দেয়া তাবিজ বের হয়ে আসবে। মিনিট 20 ভেতরেই হামজা তার সন্তানকে নিয়ে আসলো, আর ও সব নিয়ে আসলো আর বলল এগুলো পুড়ে ফেলুন, আর আমি একটা আয়াত বলে যাচ্ছি, আপনি সেটা বলে পানিতে ফু দেন আর খেয়ে নিতে বলেন, সব ঠিক হয়ে যাবে। আর অন্য জিনকে আমি শায়েস্তা করব। আমি আপনার এবং হামজার উপরে অনেক কৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, বলে জিন চলে গেল। এখন মোটামুটি বললে ভুলই হবে, বরং অনেকটাই সুস্থ আমি। ঘটনাটা ভয়ের কিনা জানি না, তবে আমার জীবনে ঘটে যাওয়া এক করুণ অধ্যায়। আমি এখন অনেকটাই সুস্থ। যাই হোক, আমাদের ফ্যামিলিগতভাবে বিয়ে হচ্ছে 30 তারিখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই জানাবেন। এই বলে আমি আমার ঘটনা শেষ করছি। ভূত.com দীর্ঘজীবী হোক। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। একটা অনুরোধ শুরু করার আগে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন আছেন, যারা শুনছেন আমাদেরকে, অনুগ্রহ করে তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আহমেদ ইমতিয়াজ বগুড়া থেকে বলছি। 2011 সাল থেকে ভূত FM শুনতাম, এখনও ভূত.com-এর সাথেই আছি। ঘটনা একটু বড় এবং চলমান, তাই পড়ে শোনানোর অনুরোধ রইল যদি সিলেক্টেড হয়। আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি গ্রামে। ঘটনা বোঝার জন্য শুরুতেই বাড়ির বর্ণনা দেয়া একটু জরুরি। বাড়িটার চারপাশ দিয়ে ঘর, মাঝখানে উঠোন। বাড়িতে ঢোকার 2টি মাত্র রাস্তা, 2টা খামার, একটা দক্ষিণ দিকে আর একটা বাড়ির ঠিক পূর্ব পাশে। বাড়ির চারপাশ দিয়ে বাঁশবাগান, পূর্ব পাশের বাঁশবাগানের ভেতর একটা পুকুর। বাড়ির এরিয়াতে ঢুকতেই 2টো বড় সাবু গাছ, তাল গাছের মতো উঁচু। আর বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে, ঘটনায় চলে যাই। ঘটনা শুরু 2020 সালের মার্চের দিকে। ব্যবসায়িক প্রয়োজনে আমি বগুড়াতে থাকি এবং আমার শ্বশুর বাড়িও বগুড়াতে। বলে রাখা ভালো, আমার ওয়াইফ তুলা রাশির এবং আমার ওয়াইফের বড় ভাইয়ের সাথে শুনতাম কয়েকজন শক্তিশালী জিন থাকে। এটা আগে সত্যি কিনা বিশ্বাস করতাম না। হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে ফোন আসে, আমার বড় ভাবিকে জিনে ধরেছে। কয়েকদিন ধরে কিছু সময় পর পর সেন্সলেস হয়ে যাচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কিছুই হয়নি। তখন বউয়ের ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে আমরা কথা বলি। সে বগুড়া থেকেই আমাদের গ্রামের বাড়িতে পানি আর তেল পড়া দেয়। ফোনে যোগাযোগ করে শুনলাম এই তেল আর পানি ব্যবহার করে কিছুক্ষণ ভালো থাকে, আবার সেন্সলেস হয়ে যায়। তখন মোটামুটি নিশ্চিত হই যে ওয়াইফের বড় ভাইয়ের সাথে জিন আছে, কিন্তু তবুও মনের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে। গ্রাম থেকে আমার ভাই কল দিয়ে বলল অনেক কবিরাজ দেখানো হয়েছে, তারা কিছু করতে পারেনি। তখন ইম্মা
ইমরান ভাই অর্থাৎ বউয়ের বড় ভাই, আমার শ্বশুর এবং আমার পরিবার নিয়ে আমরা রওনা দেই ঝিনাইদহের উদ্দেশ্যে। পৌঁছে মোটামুটি আত্মীয়তার ফর্মালিটিস শেষ করলো। এশার পর কাজ শুরু হবে। ইমরান ভাই আমাদের বাড়ির অদূরে আমাদের একটা বিশাল দিঘি আছে, ওখানে যেতে চাইল। বাড়ির আঙিনা ঘুরে দেখতে চাইল, আর কিছু জিনিস বাজার থেকে কিনে আনতে চাইল। যথারীতি সবকিছু করা হলো। এশার পরপরই বসলাম সবাই। ভাবিকে জায়নামাজের ওপরে বসানো হলো। সামনে ইমরান ভাই। ঘরের মধ্যে বাড়ির সবাই আমার বাবা ছাড়া। প্রায় ৩-৪ ঘন্টা ধরে হাজির করানোর চেষ্টা করা হলো, কিন্তু ব্যর্থ হলো। একটা সাদা কাগজে লাল কলম দিয়ে ইমরান ভাই ভাবির হাতে ছাপ এঁকে নিল। ছাপের ভেতর আরবি ভাষায় কি লিখলো, লিখে তার ওপর ভাবির হাত রাখলো। রাত তখন প্রায় ৩টা। হতাশ হয়ে বাড়ির কিছু লোক ঘুমোতে চলে গেল। ইমরান ভাইয়া ভাবির হাতের ওই ছাপের ওপর দিয়ে নিজের হাত ভাবির মুখ বরাবর ধরে কি যেন পড়া শুরু করলো। ভাবি আস্তে আস্তে কাঁপুনি দিতে লাগলো, শেষ পর্যন্ত সেন্সলেস হয়ে গেল। কিন্তু হাজির হয়েও জিনের সাথে কথা হলো না সে রাতে। কি মনে হচ্ছে এতটাই সহজ? রক্ত হিম হয়ে যাওয়ার সময়গুলো সামনে আসছে, একটু অপেক্ষা করুন। ভাইয়া তেল আর পানি ব্যবহার শিখিয়ে দিল। ওভাবে একটু স্বাভাবিক করা গেল। দিনের বেলাটা স্বাভাবিকভাবেই গেল। বিকেল বেলা আমার ওয়াইফ ঘরে উঠতে গিয়ে হঠাৎ করেই সিঁড়ি থেকে পড়ে গেল। সবাই বললাম হয়তো কিছুতে ধাক্কা লেগে পড়েছে, কিন্তু সে বলছে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যাই হোক, সন্ধ্যা হলো, যে যার মতো আড্ডা দিচ্ছি, কেউ খোশ গল্পে মেতে আছি। আমি আমার কাজিনদের সাথে গল্প করছি। হঠাৎ খুব জোরে শব্দ হচ্ছে। কেউ হয়তো কাঠের সাথে বাড়ি খেয়ে শব্দ করছে। বের হয়ে শুনলাম শব্দটা আমাদের ঘর থেকেই। ছুটে গিয়ে দেখলাম বাড়ির সবাই আমাদের ঘরে। আমার ওয়াইফ বলছে আমার পা চলে গেল। বলতে বলতে নিস্তেজ হয়ে গেল। ইমরান ভাই তখন আমার ওয়াইফের ডান হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে একটা লাল সুতোয় দোয়া পড়ে বেঁধে দিলেন। তারপর শুরু হলো জিনের সাথে কনভারসেশন। জীবনে অনেক ভূত এফএম শুনেছি, অনেক রাতে ঘুরেছি, কখনো ভয় লাগেনি। আমরা 7 জন পুরুষ আমার ওয়াইফের 2 হাত 2 পা ধরে রাখতে পারছিলাম না। তখন বলে উঠল একটি পুরুষ কণ্ঠে, আমাকে বারবার কেন ডাকছিস? আমি কি করেছি? ইমরান ভাই প্রশ্ন করল, আপনি কে? কোথায় থাকেন? আপনাকে ডাকেনি তো? ওনাকে যে ডিস্টার্ব করেছে আমি তাকে খুঁজছি। তখন আমার ওয়াইফের মুখ থেকে আবারও সেই পুরুষ কণ্ঠে কেউ বলছে, আমরা কিছু করিনি, আমরা ওই সাবু গাছে 50 বছর ধরে আছি, আমরা ওনাদের কোনো ক্ষতি করি না। তখন আমরা সব শুনলাম। এই বাড়িতে ঢোকার আগে যে সাবু গাছের কথা বলেছিলাম, ওই গাছেই 7টা জিন থাকে, আর তারা আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু কে ডিস্টার্ব করেছে ভাবিকে তাও বলে না। শেষ পর্যন্ত হুমকি দিল ইমরান ভাইকে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে না দিলে তোর বোনের ক্ষতি করব। আর ওনাকে যে ডিস্টার্ব করেছে সে ওনার কাছে আসবে আজ রাতে। ভাবির ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। তখন বাধ্য হয়ে ছেড়ে দিল। আবার শুরু হলো ভাবির ওপরে হাজির করার কার্যক্রম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সে রাতটা গত রাতের মতোই কেটে গেল, হাজির করানো গেল না কাউকে। পরদিন সন্ধ্যা। আমার ওয়াইফ তুলারাশির, কিন্তু 7 মাসের অন্তঃসত্ত্বা থাকায় গ্রামের 16 বছরের তুলারাশির জাতককে আনা হলো। হাজির করার জন্য হাতের ছাপ আঁকানো হলো, ওর হাতটা রাখা হলো। সাথে সাথেই নিস্তেজ হয়ে পড়ল সে। ইমরান ভাই ডান হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে লাল সুতা বেঁধে দিল। আস্তে আস্তে চোখ খুলল, চোখটা লাল আর বড় বড় হয়ে গেল। আমরা সবাই হাত পা ধরে আটকাতে পারছি না। এতগুলো লোক 16 বছর বয়সী একটা ছেলেকে চেপে ধরতে পারবে না, এটা অবাস্তব। আর এত শক্তিই বা কিভাবে পাবে? পুরুষ ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, খবর কেন ডেকেছিস? কেন ডেকেছিস আমাকে? চিৎকার করতে লাগলো, আর আমাদের সকলকে উপেক্ষা করে ছুটে চলে যেতে চাইছিল। তখন আমার বাবা আসলো দেখতে। বাবাকে দেখে একটু শান্ত হয়ে গেল। তখন নরম কণ্ঠে বলল, মুরব্বী, আমাকে ছেড়ে দিতে বলেন, আমার কোনো দোষ নেই, আমরা কোনোদিন আপনাদের ক্ষতি করিনি। আব্বুকে তখন ইমরান ভাই কথা বলার জন্য অনুরোধ করলো। আব্বু প্রশ্ন করলো, তাহলে আমার বৌমাকে কেন ডিস্টার্ব করছে? না বলা পর্যন্ত তোমাকে ছাড়বো না। উত্তর আসলো, ওরা এই এলাকার না, দূর থেকে এসেছে, 4 জন ওনার সাথে। আমরা চেষ্টা করছি কিন্তু পারিনি, কারণ ওরা 4 জনই একই চেহারা দিয়ে ধাঁধা তৈরি করে রেখেছে। যা হোক, এই পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলো। রাতে খাবার সময় আমি আর আমার ওয়াইফ বাড়ির ছাদে ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে গল্প করছিলাম। তখনই 3 বার গোঙানির শব্দ শুনতে পেলাম ভাবির ঘর থেকে। দ্রুত নেমে এলাম দেখার জন্য কি হয়েছে। এসে দেখি ভাবির রুমে কেউ নেই। ভাবি আব্বু
ফুপুদের ঘরে খেতে বসেছে। চলে গেলাম ফুপুদের ঘরে। উঠোনের উত্তর প্রান্তে ভাবির ঘর আর দক্ষিণে ফুপুর ঘর। ফুপুকে বললাম, ফুপু বলল সেও শুনেছে শব্দটা, কিন্তু ভাবির ঘর থেকে ফুপুর ঘর পর্যন্ত শব্দটা শুনতে পাওয়ার কথা না, কারণ শব্দটা এত জোরেও হয়নি। বলতে বলতে আমার ওয়াইফ ভয়ে ফুপুর কোলের ভেতরে চলে গেল। ভয় পাবার কারণ জানতে চাইলে বলল, বিভৎস চেহারা আর কুচকুচে কালো কোনো এক অবয়ব দক্ষিণের জানালা দিয়ে বের হয়ে গেল। কোনো রকমের সামলে নিয়ে খাবার শেষ করে নিলাম। রাতে আর আসন দেয়া হলো না, তাবিজ লিখে দিল, কিছু নির্দেশনা দেয়া হলো। আমরাও পরদিন সকালে রওনা দেব বলে গাড়ি আনা হলো। গাড়িতে উঠেছি, ঠিক তখনই আমার ভাবির মা ইলিশ মাছ ভাবির হাতে দিয়েছিল। তাবিজ নষ্ট হয়ে গিয়েছিল সে কারণে। এবার ভাবির শরীরে থাকা অবস্থায় আটকে ফেললো। এবার আসল অপরাধীকে আটকানো হলো। শুরু হলো কনভারসেশন। বাড়ি সহ পাশের বাড়ির লোকও চলে এসেছে। বদজিনটার নাম ছিল জয়ন্ত। মনিরামপুর শ্মশানে থাকতো। আমার ভাবি মনিরামপুরে থাকতো আর ওখানেই পড়াশোনা করত। এ পর্যন্ত 3 বার তার সন্তান নষ্ট করেছে জয়ন্ত নামের সেই জিন। সন্তান হচ্ছেও না। বিশ্বাস করেন রাসেল ভাই, নিজের চোখে দেখেছি সবকিছু। জিন দেখার ইচ্ছে ছিল, কিন্তু সরাসরি না দেখলেও তাদের কর্মকাণ্ড চোখের সামনেই। এই যেন কোনো অন্য এক জগৎ। 3টে সন্তান নিঃশেষ হয়ে গেছে। আমার ভাবির বাবাকে মেরে ফেলেছে ওরাই। নিজের চোখকে অবিশ্বাস করব কিভাবে? সব স্বীকারোক্তি নেওয়া শেষ হলে আমরা নিজেরা বিভিন্ন প্রশ্ন করতে থাকলাম। বোনের চাকরি আর বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য একদম হাটে হাড়ি ভেঙে গেল। শেষ পর্যন্ত তাকে আমার ভাবিকে ছেড়ে যাবার জন্য বাধ্য করা হলো। সে একটি ঝাড়ু নিয়ে যাবে, দেয়া হলো। প্রমাণস্বরূপ সে ফুফাতো ভাইয়ের গোয়াল ভেঙে রেখে গেল। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সন্তান আসলো, জন্ম নিল কন্যা সন্তান, কিন্তু কুচকুচে কালো আর চেহারার ভেতর রহস্যে ভরা। কালো হওয়াতে কোনো কথা নাই, এটা আল্লাহর দান। নাম রাখা হয়েছে সিফাত। সিফাত সারা রাত কান্না করে। ডাক্তার দেখানো হয়েছে, ক্লিনিকে ভর্তি করা হয়েছে, কোনো কিছুতে কোনো কাজ হয়নি। দুধ খায় না, শরীরের গঠনেও কোনো পরিবর্তন হয় না। শেষ পর্যন্ত 29 ডিসেম্বর রাত 12টায় ইমরান ভাই আবার ডাকে জয়ন্ত নামের জিনকে। ইমরান ভাইয়াকে সোজা না করে দিয়েছে তার চিকিৎসা করতে। সিফাতকে ওরা যেভাবেই হোক নিয়ে যাবে, আর চিকিৎসা করলে ইমরান ভাইয়াকে ক্ষতি করার হুমকি দিয়ে গিয়েছে। আমি এই লেখাটার অংশটুকু বুঝিনি, আমি আবারও পড়ছি যেভাবে লেখা আছে। ইমরান ভাইয়াকে সোজা না করে দিয়েছে, ইমরান ভাইয়াকে না করে দিয়েছে চিকিৎসা করতে, অর্থাৎ ইমরান ভাইকে চিকিৎসা করতে নিষেধ করে দেওয়া হয়েছে। বাচ্চাটার চিকিৎসা করা যাবে না, এবং সিফাতকে যদি চিকিৎসা করা হয় তাহলে ইমরান ভাইয়ের ক্ষতি হবে, সেই হুমকিও দিয়েছে। এখন আমরা দিশেহারা। যদি সিলেক্টেড হয় পড়ে শোনাবেন, আর যদি সম্ভব হয় জটিল সমস্যা সমাধান করার মতো তান্ত্রিকের যোগাযোগটা করিয়ে দিলে খুবই উপকৃত হব। সিলেক্টেড না হলেও যদি উপকারটা করেন খুশি হব, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। না ভাই, আমরা কারো ঠিকানা বা কাউকে সাজেস্ট করার মতন জায়গায় নেই, আমরা সেটা করিও না। বাট আমরা দোয়া করতে পারি। আমাদের যে সমস্ত লিসেনাররা আছেন তারাও দোয়া করবেন আপনার জন্য অবশ্যই, এবং যদি কোনো সমাধান থাকে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সেটা, যদি কোনো সমাধান দিতে পারেন। কিন্তু আমরা আসলে বলতে পারবো না যে কোথায় গেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের জ্ঞান খুবই সীমিত, এবং কার কতটুকু ক্ষমতা সেটা যেহেতু আমার পক্ষে যাচাই করা সম্ভব না, সুতরাং আপনাকে আমি উপকার করতে গিয়ে আরও কোনো নতুন বিপদের মধ্যে ফেলতে চাই না। কিন্তু আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি যেন এই সমস্যা থেকে আপনি মুক্তি পান, এবং এই সমস্যা দূর হলে অবশ্যই আমাদেরকেও জানাবেন। আমরা আপনার জন্য সেই প্রার্থনাই করি আল্লাহ তাআলার কাছে। যাই হোক, যে ঘটনাগুলো ছিল আমাদের কাছে, নতুন যে ঘটনাগুলো বললাম, একেবারেই আনকরা ঘটনা, এবং যারা পাঠিয়েছেন তাদের সাথে আপনাদের হয়তো কোনো পরিচয় নেই বা তাদের কাছ থেকে আপনি এলাকায় ঘটনা শোনেননি, সেই ঘটনাগুলো শোনালাম। জানি না কেমন লেগেছে, ভালো মন্দ সবকিছুর বিচারের ভার আপনাদের হাতে, আপনারাই জানাবেন। আমরা এখন এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনি এর আগে শোনেননি বা শুনেছেন বা আবার শুনতে চান, সেই রকম কিছু ঘটনা এখন যাব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সেই ঘটনাগুলোতে চলে যাওয়া যাক। তার আগে আমি বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, আর সেই জন্যই মনে হয় আপনাদের মতো ভালো মানুষের
খুব কাছাকাছি আসতে পেরেছি। তো আপনারা আছেন, এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। ভূত.com নিয়ে যাত্রা শুরু হলো আমার, এবং এই ভূত.com-এর আজকে দ্বিতীয় পর্ব, এবং এই দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি পৃথিবীর যে প্রান্তে বসেই শোনেন না কেন, এই ভূত.com কিছুটা হলেও আপনাদের মনে আনন্দ দিতে পারবে। পৃথিবীর সব কাজ থামিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এবং কোনো কোনো কাজ আসলেই সত্যিকারের কাজ, কোনো কোনো কাজ আমাদের কোনো কাজেই লাগে না। তো এরকম কাজে না লাগা কিছু সময় যদি আমরা কিছুটা মানে এইভাবে আনন্দই পাই, ভয়ঙ্কর আনন্দ পাই, তাহলে মনে হয় সেটা খারাপ হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি মনে করি, মানে কে আর শখ করে ভয় পেতে চায়, কিন্তু যারা শখ করে ভয় পেতে চান তারা আসলে অনেক স্পেশাল, অন্য রকমের মানুষ, এবং তাদের প্রতি সবসময় আমার শুভকামনা থাকবে, কারণ আমি আপনাদেরই একজন। আজকে গত পর্বের অতিথিরা যেমন আমার সঙ্গে রয়েছেন, তেমনি এই পর্বে আরো নতুন নতুন কিছু অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন মাসুক, একজন তরুণ ফিল্ম ডিরেক্টর। আমাদের সঙ্গে আছেন একজন ডক্টরের স্টোরি আপনারা সবসময় পছন্দ করেন, ডক্টর আফরোজা মিথিলা। এবং আমাদের সঙ্গে আরও যারা আছেন তাদের সবাইকে আপনারা চেনেন, সেই নামগুলো এখন নাইবা বললাম। এখন যেটা করব, প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। যেহেতু কোনো ফর্মালিটিস নাই, আমাদের কোথায় পাবেন, কি করবেন, এখনো পর্যন্ত আমি কিছুই জানি না। সো শুধু গল্প আর গল্প হবে, মাঝখানে কোনো বিরতি নেই। তো এখন ফার্স্টে যে ঘটনাটা শুরু করতে চাই সেটা অসাধারণ একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আমি যে বলেছিলাম যে আমাদের ইয়াং ফিল্ম মেকার মাসুক, সম্প্রতি সে ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করেছে তার পড়াশোনা, এবং অলরেডি ফিল্ম বানিয়েছে, এখনও বানাচ্ছে, এবং সামনে আরও কিছু ফিল্ম তার আপনারা দেখতে পাবেন। আমরা কথা বলবো মাসুকের সাথে। এই ঘটনাটি যে স্থানটা এটা বাংলাদেশে নয়, এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি ঘটনা। এই ঘটনাটির যে প্লেসটা, সেই প্লেসটি অনেকেই বিভিন্নভাবে সেই জায়গাটার নাম শুনে থাকবেন। সেই জায়গাটাকে অনেকে বিভিন্ন সময় পেপার পত্রিকায় পড়ে থাকবেন যে বিশ্বের মানে সবচাইতে শীতলতম শহর, মানে স্থান না শহর, সেই জায়গাটার নাম হলো ওইমিয়াকন সিটি। আমরা জানি যে সাইবেরিয়াতে বা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হলো ভারখায়োনস্ক, কিন্তু সেখানে কিন্তু খুব বেশি লোক বসবাস করে না। কিন্তু ওই ওইমিয়াকনে প্রায় 500 থেকে 600 লোক বসবাস করে। আচ্ছা। এবং সেখানকার শীতকালের তাপমাত্রা আপনার কখনো কখনো -70°C হয়ে যায়। আচ্ছা। এটা কিন্তু আমরা কিন্তু জানি যে -30°C কিন্তু আপনার শরীর পুড়ে যায়, এটাকে আইস বার্ন বলে বা স্নো বার্ন, আমি শুনেছি। তো ওখানে এরকম লোক থাকে। তো আমি ঘটনাটি যার সাথে মানে ঘটেছে আর কি, উনি একজন শ্রীলঙ্কান ভদ্রলোক, ওনার নাম হলো মহেন্দ্র ডি সিলভা। আর আমি যার কাছ থেকে শুনেছি, উনি এক বড় ভাই, সঙ্গত কারণে তার নাম বলছি না, উনি একজন সরকারি কর্মকর্তা। ইন্ডিয়াতে তারা ঘুমানোর প্রস্তুতি নেন। অসংখ্য লোক খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে, এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এবং তারা সারিবদ্ধভাবে, মানে খালি গায়ে ওই ঠান্ডার মধ্যে সারিবদ্ধভাবে আমরা দেখি যে কিছু লোক হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা দেখেই বুঝতে পারি ওরা সেই সমস্ত লোকদের আত্মা, মানে তারা বিশ্বাস করে যে এটা ওই লোকদের আত্মা আর কি। এবং ওইমিয়াকন সিটিতে এই বিষয়টা খুব মানে পরিচিত, এবং যারাই ওই রাস্তা দিয়ে যেতে যায়, মানে বলা হয় পৃথিবীর সবচাইতে হন্টেড রাস্তা যেগুলো আছে, মানে দীর্ঘতম হন্টেড রাস্তা, দেখা যায় একটা দীর্ঘ রাস্তার কোনো জায়গায় হন্টেড, আর এই 2 দিন 2 রাতের রাস্তার পুরোটাই হন্টেড। যে কোনো জায়গায় হন্টেড ঘটনা এখানে ঘটতে পারে, বিভিন্নভাবে ঘটতে পারে। তো যিনি বলেছিলেন মহেন্দ্র ডি সিলভা, উনি আসলে এই ঘটনাগুলো বিশ্বাস করতেন না, এবং বিশ্বাস না করার কারণে উনি বলছেন যে এইভাবে এই জিনিসটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমাদের সাথেই ঘটনাটা ঘটেছে। তো লিসেনাররা আশা করি আপনারা যদি চান, আপনারা এই পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর যেটা, আপনারা হয়তো ফেসবুকে বা যেমনি হোক, মানে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে জিনিসটা দেখে নিতে পারেন, এর হিস্ট্রিটাও দেখে নিতে পারেন। আমি আসলে জানতাম না আসলে ভাই, এটা জানার পর ওটা নিয়ে আমি একটু করে দেখি যে না, আসলে ঘটনাটা ঠিক আছে। মানে এটা আমার কাছে খুবই একটু অসাধারণ একটা স্টোরি লেগেছিল আর কি। থ্যাংক ইউ রাসেল, এটাই ছিল ফার্স্ট স্টোরি। ইউ মোস্ট ওয়েলকাম। আমরা অনেক দিন পরে একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং আমি আসলে খুবই অভিভূত যে আপনি আপনার ঘটনাটা, প্রথম যে ঘটনাটা সেটা একটা বাইরের ঘটনা দিয়ে শুরু করলেন। আমরা আবারও ফিরে আসবো আপনার ভাইয়ের কাছে।
কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com এবং আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এবং এনজয় করছেন আমাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনাগুলো। গত পর্বে আপনারা শুনেছিলেন ডক্টর আলিফের একটা চমৎকার ঘটনা। একবার মনের দৃষ্টি দিয়ে চিন্তা করুন সেই বাড়িটির কথা। কেমন দেখতে সেই বাড়িটা, কেমন তার ঘরগুলো, কেমন তার জানালা, বিছানা, ছাদ, দেয়াল, বাগান, কেমন ভেতরে থাকা মানুষগুলো, প্রতিটি মুখ, প্রতিটি হৃদস্পন্দন। আমি জানি এ কয়দিন এগুলো কারো না কারো মাথায় অবশ্যই ঘুরপাক খেয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতেই আরও একটি দারুণ ঘটনা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন ডক্টর আলিফ। আমরা তার কাছ থেকে তার আরও একটি ঘটনা শুনবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের, আচ্ছা আপনারাই বলুন কেমন হয় যদি আগের চেয়ে আরো বেশি ভয় ধরায়। আমি একটা জিনিস বারবার বলবো যে আপনি যদি ভালো ঘটনা শুনতে চান তাহলে ওয়েট করতে হবে। ভূত.com-এর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যত বেশি সময় ধরে ভূত.com-এর সাথে থাকবেন তত বেশি ভয়ের মাত্রা বাড়তে থাকবে। তো এই জন্য বলবো যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকুন এবং আশা করছি যে নামাজ পড়ছেন, এশার নামাজ পড়ে তিনি বাসায় আসছে। তো তসবি তার হাতে সবসময় থাকতো। মসজিদ থেকে বের হওয়ার পর বাসা আসার পর্যন্ত তিনি সবসময় তসবি গুনতেন। তসবি গুনতে গুনতে বাসার মেইন গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ করে ডানে তিনি লক্ষ্য রাখলেন একটা লাশের খাটিয়া পড়ে আছে। তিনি সর্বপ্রথম চিন্তা করলেন বাসায় মারা গেল কে। মাগরিব থেকে এসা পর্যন্ত যদি কেউ মারা যেত খবর পাই যেতাম আমি। এই বিল্ডিংয়েই তো মারা গেছেন, এই লাশের খাটিয়া কে রেখে যাবে এখানে? আর কোনো কান্নার আওয়াজও নাই। আর মাগরিব থেকে এসার মধ্যে থেকে যদি কেউ মারা যেত এত তাড়াতাড়ি লাশের খাটিয়া তো এখানে আসারও কথা না। আর আমি মসজিদে ঢোকার সময় শুধু লাশের খাটিয়া দেখেই, মানে ওই মসজিদে ঢুকতে গেলে লাশের খাটিয়াটা সবার সামনে পড়ে, সবাই দেখেই মসজিদের ভেতর ঢোকে। আর এই লাশের খাটিয়াটা তিনি দেখলেন যে এরকম লাশের খাটিয়া তিনি আগে কখনো দেখেন নাই। মানে পুরো খাটিয়াটাই কারু কাজে করা, দুই পাশে দুইটা হাতল, ওই পাশে দুইটা হাতল, কিন্তু এত সুন্দর কারু কাজওয়ালা লাশের খাটিয়া তিনি কখনো আগে দেখেন নাই। তিনি চিন্তা করতে করতে সিঁড়ির কামরায় ঢুকে যায়। ওই মুহূর্তে লাশের খাটিয়াটা দেখা যায় না। তিনি সিঁড়ির কামরা থেকে ঢুকে হঠাৎ করে নিচের থেকে আর উপরে না উঠে সাউন্ড বলে চিৎকার করতে থাকে। তার ছেলে তখন দরজা খুলে নিচে আসে। নিচে আসার পর কি বাবা কি হলো, আব্বা কি হয়েছে, বলে যে বাইরে লাশের খাটিয়াটা কে রাখছে দেখতো। পাশের বাসায় যে জিজ্ঞেস করা কেমন ধরনের রাখলো কিনা, ওদের পাশের বাসায় আবার জায়গা নাই। তো উনি চিন্তা করছিল পাশের বাসার লোকই রাখার সম্ভাবনা বেশি। তো ওই ভাইয়াটার রুম মানে কলাপসিবল গেটটা ক্রস করে বামে তাকাতে দেখে লাশের খাটিয়া নাই, এখানে কিছুই নাই। লাব্বু তুমি কি শিওর, দেখো তো কিচ্ছু নাই এখানে। তিনি বাইরে আসে, এসে দেখে আসলে তো লাশের খাটিয়াটা নাই। তাহলে এতক্ষণেই আমি যে দেখলাম, তিনি প্রায় 5 মিনিট দাঁড়িয়ে ওই জায়গায় চিন্তা করছে যে লাশের খাটিয়া আসলো কোথা থেকে। আর ওই লাশের খাটিয়ার চারিপাশ থেকে খুব সুন্দর আতরের স্মেল আসছিল। তো তিনি ওই জায়গায় যে দেখে কোনো আতরের স্মেল 6-7 মাস লাগে। এরপরে সে নিজেই একবারে ওই যার কাছে যাওয়ার কথা ছিল তাকে বলে দেখো মাঝে মধ্যে অনেকেই অনেক কিছু দেখতে পারে, হয়তো তুমি দেখেছো কেউ এসছে তোমার বাসায় তোমার ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য, এটার ইন্ডিকেশনটা হয়তো তুমি চিন্তা করে দেখো। বলে হ্যাঁ তাই তো, আমি ওয়াইফ যখন মারা যায় লাশের খাটিয়াটা ঠিক ওই জায়গাটাই ছিল, জায়গায় তিনি একটা সুন্দর লাশের খাটিয়া দেখেছিলেন। তো কন্টিনিউশনের পরে বুঝতে পারে যে এটাই হয়তো বা কানেক্টেড কোনো স্টোরি, যে আমার ওয়াইফ চলে যাবে এটা আমি আগের থেকেই বুঝে গেছিলাম। এটা ছিল রাসেল ভাই স্টোরি। পরে তিনি আর কখনো কোনো কিছু ফেস করেন নাই, মানে কখনো কিছু দেখেন নাই, এরকম কিছু দেখেন নাই যেটাতে তাকে আবার বুঝতে হয় যে কেউ চলে যাবে বা কিছু একটা। আলিফ, আমার মনে হয় যে এই ঘটনাটা বেশি ভালো এটার মধ্যে। সো আমরা এই ঘটনাটা সেকেন্ড টাইম বললাম। তো আমার তখনই আসলে মানে আমি এই ঘটনা শুনে আসলে অভিভূত হলাম আসলে, সত্যি কথা বলতে, এবং খুব চমৎকার একটি ঘটনা এবং আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। এবং আলিফ অনেক 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 ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে। নো প্রবলেম রাসেল ভাই, আমি সবসময় আপনার পাশে আছি, এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক।
আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। যেই মানুষটির নাম শুনলেই আপনাদের মুখে শুধু মানে প্রশংসাই আসে, সেই মানুষটি এখন আমার পাশে আমার সাথে বসে আছেন। তিনি হচ্ছেন আহমেদ বাবু, এবং তিনি একটা ঘটনা শেয়ার করবেন। আমরা মানে প্রথম দিকের পর্বগুলো আসলে খুব কাছের মানুষদের নিয়েই করতে চাই। দ্যাটস ওয়াই বাবু ভাই ইজ হিয়ার। এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা আজকেও আনন্দ পাবেন এবং পুরোটা সময় আপনাদের আনন্দ দিতে পারবে আমাদের আজকের এই স্টুডিওতে আসা মানুষগুলো। আমি প্রথম পর্বেই বলেছিলাম যে কারা কারা আমাদের সঙ্গে আছেন। এরা ছাড়াও আরও অনেকেই আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটা মুহূর্ত আপনাদের আনন্দ দিয়ে যাবেন। এবং আপনারাও আরও বেশি আমাকে ঘটনা পাঠান। আমি জানি যে আপনাদের অনেকের কাছে আমার পার্সোনাল ফেসবুক আছে, যেখানে আপনি চাইলেই আমার সাথে কমিউনিকেট করতে পারেন এবং ঘটনা পাঠাতে পারেন। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার কারো কাছ থেকে শোনা ঘটনা, এগুলো লিখে আমার কাছে পাঠিয়ে দিন। আমি কিছুদিনের মধ্যে আপনাদের সাথে ইমেইল অ্যাড্রেস শেয়ার করব, যেখানে আপনি একদম বিস্তারিতভাবে আপনার ঘটনা লিখে পাঠাতে পারবেন। এখন যেটা করব, সরাসরি চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে তার একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। ওকে, ইট পড়তেছে ওদের বাসায়। তো ওর ভাই যে বলছে যে বাসার মধ্যে ইট মারে কে, গালি দিছে কয়েকটা, সাথে সাথে হাজার হাজার ইট মাটির ঢেলা ওদের বাসায় ধলাম 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 করে পড়তেছে এসে। পরে ওর নানি একটা বসে যে মাফ চায়, পরে ও ছাদে উঠে ওর ভাই যে মাফ চাইছে, পরে ইট বন্ধ হয়ে গেছে। তো বাসাটা রাসেল ভাই এরকম মানে টোটালি এই ধরনেরই ছিল ওদের বাসায়, এবং মানুষ যেই যেত সেই এই ধরনের জিনিস দেখতো বাসাটা। এবং পরবর্তীতে ওই বাসা বিল্ডার্সরা নিয়ে ফেলছে, নিয়ে ওইটাকে কি করছে, মানে এখন বিল্ডিং হয়ে গেছে, বাট এখনও ওইখানে কি এরকম জিনিস আছে কিনা আমি জানি না। আর মাঝে মাঝে ইচ্ছা হয় আমি ওদিক দিয়ে আসি সামনে দিয়ে, মাঝে মাঝে ইচ্ছা হয় থামি থেমে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কেউ কিছু ফেস করেন এই বাসায়? কারণ এই বাসাটা সম্পূর্ণ মানে এই ধরনের জিনিসে ভর্তি ছিল। আচ্ছা, মানে ইটস লাইক গোস্ট হাউস যদি বলে, ইট ওয়াজ লাইক দ্যাট। এবং এখনো মানে সেটা জানেন না, কিন্তু মানে বিল্ডার্স নিয়ে নেওয়ার পরে তো ওই বাসায় আসলে বিক্রি করা বা অন্য কারো ওই বাসায় থাকাটা ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কি, মানুষের যেটা উচিত আর কি সেই বাসাটা। আমার ফ্রেন্ডের বাসায় যে ধর্মচর্চা খুব বেশি ছিল তা না। একটা বাসায় যদি রাসেল ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ, আমি তো শুনেছি আজানের শব্দ যতদূর যায় ততদূর পর্যন্ত কিন্তু আসে না। বাট দ্য থিং ইজ, যেসব জায়গায় ওরা হন্ট করে, যেসব জায়গায় ওরা থেকে যায়, সেসব জায়গায় যখন আজানের শব্দ হয়ে চলে যায় আবার ব্যাক করে, কারণ ওইখানে তো কন্টিনিউয়াস কোনো চর্চা নেই। রাইট, হ্যাঁ, কাজ কন্টিনিউয়াস 5 ওয়াক্ত নামাজ যখন কেউ দাঁড়াচ্ছে আল্লাহর সাথে সরাসরি কমিউনিকেট করতেছে সেখানে তো খারাপ জিনিস এসে আপনাকে বদল করার কাজ। একজন নামাজের 2 পাশে 2টা ফেরেশতা পাহারা দেয়, এবং সেই ফেরেশতারা হচ্ছে কি পাহাড়ের থেকে উঁচু। সে যখন আসলেই সত্যিকার মানে মন নিয়ে নামাজ পড়তেছে, তার 2 পাশে 2টা ফেরেশতা পাহারাদের হিসেবে আল্লাহ তাআলা পাঠায়। তো এই ধরনের জিনিস যেখানে চর্চা হতে থাকে সেই সব জায়গায় কিন্তু এইসব জিনিস কন্টিনিউয়াসলি আসতে পারে না। সিম্পলি ধর্মীয় চর্চাগুলো যদি কেউ করে, সবারই ধর্মীয় চর্চা আছে, সবাই আমি আইনসিস যে সবাই মানে তার মতো ধর্মীয় চর্চাটা করুক, সেটি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার আসার জন্য অনেক ধন্যবাদ, এবং আশা করছি খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন। ওকে। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার। আমি রাসেল আছি আপনাদের সাথে, আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব, এবং তিনি আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার একটা ঘটনা শেয়ার করার জন্য। মাইনুদ্দিন, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোথায় ঘটনাটা ঘটেছিল যদি আমাদের একটু বলতেন প্রথমেই। হ্যাঁ, আমাদের ঘটনা প্রায় 2টা ঘটনা ঘটে আছে, একটা আছে ঢাকাতেই আর একটা খুলনা। ওকে, তাহলে আমরা শুনি। ঢাকাটা খুব 2টা দিন ধরেই এটা ঘটনাটা বুধবার ঘটনা ঘটেছে। তো সন্ধ্যাকালীন, এটা চকবাজার এলাকাতে একটি বাড়ি। সন্ধ্যাকালীন আমার ঘর থেকে একটি তাল গাছ আছে, সুপারি গাছ আছে, সেই গাছের আশপাশ থেকে সন্ধ্যার পর থেকে নিয়ে বল আকৃতির একটি আগুনের গোলা গাছের নিচ থেকে উঠতে সুপারি গাছের মাথা উপরে চলে এবং তাল গাছের উপরেও উঠে, এবং এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, এইভাবে ওই আগুনের গোলাটা শুধু ঘুরে বেড়াতো। তো মাঝে সাঝে ওরা খুব অবাক হবে দেখতো নাকি, কিন্তু পরবর্তীতে একটি ভয় পাওয়াতে আর ওরা দেখে না। কিন্তু ঘটনা যেটা ঘটে, ওনার বিবি যখন মানে শিশু পৃথিবীতে আসছে, প্রেগনেন্ট হওয়ার পরে যখন হয় গর্ভপাত হয়, তো 10 দিনের সেই বাচ্চাটা তাদের ঘরে রাত্রিবেলায় ঘুমান্ত অবস্থায় সবাই ছিল। তো জাহিদ ভাইয়ের বিবি উনি রাত্রিবেলায় তার হাজত পূরণ আমাকে 40 দিন পর নিয়ে যেতে হবে, কেন আমার ওই পজিশন তাকে যেতে হবে,
মানে ওই জায়গাটা এখনও, ওই গ্রামটাতে এখনও সন্ধ্যার পর থেকেই ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক অদৃশ্য কিছু দেখা যাচ্ছে। তা আমি আবার বলছি যে এবার আসলাম, আমি 40 দিন পর আবারও যাব সেই জায়গাটাতে, পুরো এলাকাটাতেই খুব ভয়ঙ্কর। তো পরবর্তীতে সময় নিয়ে আমি আসছি, কিন্তু বাচ্চাটাকে পুরোপুরি সম্পূর্ণ সুস্থ করা যাবে না আর কি, কেন তার হাত আঙুল যেহেতু খেয়ে ফেলছে এবং শরীরে রক্তের সাথে মিশে যাওয়া এই জিনটা তার জন্মের আগে থেকেই তাকে বলে আসছে যে আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা ছিলাম, এখন তোমাকে পাইছি। এবং এটা যতদিন উনি থাকবে ওটার সলিউশন মানে বলতে গেলে খুব তাকে হয়তো চোখের নজরে অনেক কিছুতে আমলে এবাদতে রাখতে হবে, এর নতুবা তাকে এইভাবে রাখলে সেই বাচ্চাটাকে পুরোই নষ্ট করে দেবে, খেয়ে ফেলতে পারে বা মেরে ফেলতে পারে, একটা কিছু দুর্ঘটনা ঘটতে পারে, উনি সুস্থ হবার নয়। বাচ্চাটাকে আমি দেখে আসছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সবসময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।